জন্ডিসের মধ্যে আমরা জন্ডিস তো কাকে বলে বা বিলিরুবিন মেটাবলিজম এবং তিন ধরনের জন্ডিসের ডিফারেন্সটা আমরা পড়ছি। তো যেটা হচ্ছে এখন আমাদের দুইটা ইম্পর্টেন্ট শর্ট নোট, সেটা হচ্ছে একটা হচ্ছে নিওনেটাল জন্ডিস আর আরেকটা হচ্ছে কার্নিকটেরাস। এই দুইটা সম্বন্ধে আমরা একটু পড়াশোনা করব। তো নিওনেটাল জন্ডিস, নিওনেট কারা তোমরা কি জানো? কারা নিওনেট? নিওনেট কাদেরকে বলি আমরা? ম্যাম ম্যাম জন্মের পর বলো। থেকে 28 দিন পর্যন্ত তাদেরকে নিওনেট বলে। হ্যাঁ হ্যাঁ, 28 দিন পর্যন্ত নিউবর্ন বেবিদেরকে আমরা বলি নিওনেট নাকি? আর 1 বছর পর্যন্ত বলি হচ্ছে ইনফান্ট। তো যাই হোক, আহ, এই জন্ডিসটা, the physiological jaundice is not truly a genetic defect. It is caused by increased hemolysis coupled with immature hepatic system for the uptake, conjugation, and secretion of bilirubin. The activity of the enzyme UDP glucuronide transferase is low in the newborn, so some infant the serum unconjugated bilirubin is highly elevated, which can cross the blood-brain barrier. This result in the hyperbilirubinemic toxic encephalopathy or kernicterus that causes mental retardation. ঠিক আছে? তাইলে হচ্ছে কি আমরা যেটা বুঝলাম যে নিউবর্ন বেবিদের মধ্যে কনজুগেশনের যে এনজাইমটা থাকে, যে ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ, এটা খুব লো থাকে। সো বিলিরুবিন আপটেক এবং কনজুগেশন এবং সিক্রেশনের প্রবলেমের জন্য নিউবর্ন বেবিদের কি হয়? জন্ডিস ডেভেলপ করে। এই যে জন্ডিসটাকে, এই জন্ডিসের মধ্যে জন্ডিস ফিজিওলজিক্যালও হতে পারে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে, প্যাথোলজিক্যালও হতে পারে। ফিজিওলজি আর প্যাথোলজি বুঝো তো নাকি? ফিজিওলজি আর প্যাথোলজি ডিফারেন্সটা তো বুঝো। ম্যাম ফিজিওলজি মানে নর্মাল আর প্যাথোলজি মানে অ্যাবনর্মাল। হ্যাঁ, প্যাথোলজি মানে হচ্ছে অ্যাবনর্মাল। তাহলে ফিজিওলজিক্যাল জন্ডিস আর হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস, নিউবর্ন বেবিদের দুইটাই থাকতে পারে, ফিজিওলজিক্যালও থাকতে পারে, প্যাথোলজিক্যালও থাকতে পারে। ঠিক আছে? তো যেটা হচ্ছে কি, আমরা আমাদের টপিকসটা হচ্ছে ফিজিওলজিক্যাল। প্যাথোলজি কারণে হতে পারে, বিভিন্ন ডিজিজের কারণে, জেনেটিক অ্যাবনর্মালিটি থাকতে পারে। তারপর আমরা জন্ডিসের যেসব কারণ পড়ছি সেইগুলা থাকতে পারে, সেই সব কারণে বাচ্চাদের জন্ডিস হতে পারে, সেগুলো হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজি আলাদা জিনিস, আমরা পড়বো জাস্ট ফিজিওলজিক্যাল জন্ডিস। এটা জন্ডিসটা ফিজিওলজিক্যাল নাকি প্যাথোলজিক্যাল এটা বুঝবা কিভাবে? বোঝার জন্য কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো কি? ইট ইজ দ্য ফিজিওলজিক্যাল জন্ডিস দ্যাট হ্যাপেন্স to occur in most of the newborn baby after birth। এই কথাটা খেয়াল করো, আফটার বার্থ। প্যাথোলজিক্যাল যে জন্ডিসটা সেটা কিন্তু থাকে হচ্ছে, প্যাথোলজিক্যাল জন্ডিসটা থাকে এট বার্থ আর এটা ডেভেলপ করে আফটার বার্থ। মাইল্ড আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া, এটা মাইল্ড হবে। প্যাথোলজিক্যাল জন্ডিসটা কিন্তু আবার সিভিয়ার হবে। বুঝছো? এটা হচ্ছে মাইল্ড আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া, নেভার প্রেজেন্ট এট বার্থ। আমি যেটা বললাম যে নেভার প্রেজেন্ট এট বার্থ, এটা হচ্ছে ডেভেলপ শর্টলি আফটার বার্থ, মানে 2 দিন পরে বা 3 দিন পরে ডেভেলপ করে। does not persist beyond 14 days, 14 days এর বেশি এটা পারসিস্ট করে না। exacerbated by dehydration, hypoxia, birth trauma and prematurity। মানে যেসব বাচ্চারা কোনো কারণে দেখা যায় ডিহাইড্রেটেড থাকে বা হাইপোক্সিয়া ডেভেলপ করে, অথবা তাদের প্রিম্যাচিউর বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, আমাদের নিওনেটাল জন্ডিস বা ফিজিওলজিক্যাল জন্ডিসটা ডেভেলপ করতে পারে। প্রিম্যাচিউর বেবি কারা? প্রিম্যাচিউর কারা? সময় হওয়ার আগে বার্থ হয়ে গেলে। হ্যাঁ, আমাদের নর্মাল যে ডেলিভারি সেটা আমরা বলি যে নর্মাল যে মানে জেস্টেশন পিরিয়ড, এটা হচ্ছে 37 প্লাস মাইনাস 1 উইক। হুম। তো যদি কারো আগে হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো প্রিম্যাচিউর ডেলিভারি। তো এইসব ক্ষেত্রে বাচ্চাদের নিওনাটাল জন্ডিস ডেভেলপ করে। ক্রাইটেরিয়া গুলো আবার মন দিয়ে শোনো, যে এই জন্ডিসটা জন্মের সময় প্রেজেন্ট থাকবে না, 2 দিন বা 3 দিন পরে ডেভেলপ করবে, মানে ডেভেলপ শর্টলি আফটার বার্থ। এবং যে বিলিরুবিনেমিয়া, যে হাইপার বিলিরুবিনেমিয়া হবে, সেটা হবে মাইল্ড টাইপের, মাইল্ড আনকনজুগেটেড। কনজুগেশন আমরা যে একটু আগে বললাম যে ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজটা লো থাকে, কনজুগেশন হয় না,
যার কারণে এখানে যে বিলিরুবিনটা বাড়বে সেটা হচ্ছে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া, ডাজ নট পারসিস্ট বিয়ন্ড 14 ডেজ। এবং কিছু কিছু কন্ডিশন আছে যেটা এই ফিজিওলজিক্যাল জন্ডিস ডেভেলপমেন্টটাকে অ্যাগ্রাভেট করে, লাইক ডিহাইড্রেশন, হাইপোক্সিয়া, বার্থ ট্রমা, প্রিম্যাচুরিটি এটসেট্রা। তারপরে দেখো এখানে কি বলছে, ট্রিটমেন্ট কি। এটা ট্রিটমেন্ট হচ্ছে ফটোথেরাপি। আগে বলতো যে বা এখনো অনেকেই বলে যে সকালবেলা রোদে বাচ্চাদেরকে নিয়ে বসা, কিন্তু এখন আবার মডার্ন সায়েন্সে সেটাকে নিষেধ করে। হ্যাঁ, বলে যে চিকিৎসা হচ্ছে ফটোথেরাপি, ফিজিওলজিক্যাল জন্ডিসের চিকিৎসা হচ্ছে ফটোথেরাপি। ফটোথেরাপি বলতে কি বোঝা যাচ্ছে, তোমরা অনেকেই হয়তো হসপিটালে দেখে থাকবা যাদের হয়তো ভাই বা ছোট ভাই বোন যদি কারো এরকম জন্ডিস থেকে থাকে, হসপিটালে একটা কাঁচের বক্সের মধ্যে লাইটের নিচে রেখে দেয়, চোখ ঢেকে আর জেনিটালিয়া ঢেকে লাইটের মধ্যে দিয়ে রাখে। তো এটা হচ্ছে ফটোথেরাপি। ফটোথেরাপিতে কি করা হয়, বিলিরুবিন ক্যান অ্যাবজর্ব ব্লু লাইট ম্যাক্সিমালি। Phototherapy deals with the exposure of the jaundice neonate to blue light by a process called photoisomerization. The toxic native unconjugated bilirubin gets converted into a non-toxic isomer, namely lumirubin. খেয়াল করো, লুমিরুবিনে কনভার্ট করে। Lumirubin can easily excreted by the kidney in the unconjugated form. Some bilirubin is monitored, serum bilirubin is monitored about every 12 to 4 hours, and phototherapy is continuously carried out till the serum bilirubin become normal. তাইলে ফটোথেরাপি, তুমি তো বলবা যে ট্রিটমেন্ট হচ্ছে ফটোথেরাপি। তো যদি তোমাকে এক্সামিনার একটু ভালো মার্কস দিতে চায়, তাহলে হয়তো তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি যে বললা যে ফটোথেরাপি, ফটোথেরাপি দিলে কি হবে, তখন তুমি বলবা যে ফটো আইসোমারাইজেশন হবে। ফটো আইসোমারাইজেশন হইলে টক্সিক আনকনজুগেটেড বিলিরুবিনটা, কনজুগেটেডটা Unconjugated is water insoluble. কনজুগেটেড বিলিরুবিন হচ্ছে ওয়াটার সলিবল। ওয়াটার সলিবল বলে সে কি হয়, সে ইউরিনের সাথে এক্সক্রিয়েট হইতে পারে, এই জন্য এটা নন টক্সিক। আর আনকনজুগেটেড বিলিরুবিন যেটা, সেটা হচ্ছে ওয়াটার ইনসলিবল, যার জন্য সে কি হয়, ইউরিনের সাথে এক্সক্রিয়েশন হতে পারে না, আমাদের বডিতে এটা ডিপোজিশন হয়ে টক্সিসিটি ডেভেলপ করে। তো এই যে আমরা বললাম যে নিওনাটাল যে জন্ডিস হয় সেটাতে আমাদের আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া হয়। তো ফটো আইসোমারাইজেশন দিলে কি হবে, এই ফটো আইসোমারাইজেশনের মাধ্যমে এই আনকনজুগেটেড বিলিরুবিনটা একটা ওয়াটার সলিবল বিলিরুবিনে এটা কনভার্ট হবে। সেই বিলিরুবিনটার নাম হচ্ছে লুমিরুবিন। লুমিরুবিন দেখতে পাচ্ছ নামটা, এটা হচ্ছে লুমিরুবিন। Lumirubin can be excreted by the kidney in the unconjugated form, in contrast to bilirubin which cannot be excreted, মানে এটা এক্সক্রিয়েশন হতে পারবে। তারপরে আমরা কি করব, যে ফটোথেরাপি কন্টিনিউয়াসলি ক্যারিড আউট টিল দ্য সেরাম বিলিরুবিন বিকাম নরমাল, দ্যাট ইজ বিলো 1 মিলিগ্রাম পার ডিএল। কোনো কনফিউশন আছে নিওনাটাল জন্ডিস সম্বন্ধে? এতটুকু জানলে হবে তোমাদের জন্য। তারপরে আসে কার্নিকটেরাস। কার্নিকটেরাসটা কি জিনিস, আমরা জানি যে বিলিরুবিন যেটা আছে সেটা কি আমাদের এই ম্যাচিউর ব্লাড ব্রেন, তোমরা পড়ছো ব্লাড ব্রেন ব্যারিয়ার পড়ছো অ্যানাটমিতে বা ফিজিওলজিতে, ব্লাড ব্রেন ব্যারিয়ার পড়াইছে বা নামটা শুনছো নাকি? ম্যাম নামটা শুনছি, ব্লাড টেস্টিস বেরিয়ার, এটা ফিজিওলজিতে আছে ম্যাম। হ্যাঁ, তো আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারও আছে, ঠিক আছে। ব্রেনে চাইলে যে কোনো জিনিস ঢুকে যাইতে পারে না, কিছু সিলেক্টিভ জিনিস সেখানে ঢুকে। তো বিলিরুবিন আমাদের ব্রেনের মধ্যে ঢুকতে পারে না। হ্যাঁ, তার মানে ঢোকাটা হচ্ছে নিষিদ্ধ। তো কি হয় এখানে, কার্নিকটেরাসটা কি লিখছে দেখো, ইট ইজ দ্য ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই দ্য deposition of unconjugated bilirubin in the basal ganglia of the brain. In infant and neonate, the immaturity of the blood-brain barrier allow bilirubin to deposit in basal ganglia of brain. This causes uncoupling of oxidative phosphorylation and inhibit of all vital enzymes, leading to mental retardation, fits, toxic, encephalitis, etc. তার মানে কার্নিকটেরাস জিনিসটা কি, কার্নিকটেরাসটা হচ্ছে যখন বিলিরুবিন, বাচ্চাদের যেহেতু ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ইম্যাচিউর থাকে, ইম্যাচিউর থাকার জন্য দেখা যায় যে যখন আনকনজুগেটেড বিলিরুবিনটা আমার ব্লাডে খুব বেশি বেড়ে যায়, তখন সে কি করে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে গিয়ে আমাদের ব্রেইনে ঢুকে, ব্রেইনে ঢুকে গিয়ে সে বেসাল গ্যাংলিয়াতে গিয়ে সে জমা হইতে থাকে।
বেসাল গ্যাংলিয়াতে আমরা জানি যে আমাদের রেসপিরেটরি সেন্টার এগুলা থাকে। তো বেসাল গ্যাংলিয়া ব্রেনে যাওয়ার পরে সে কি করে, আমাদের যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা হয় সেই অক্সিডেটিভ ফসফোরাইলেশনকে সে ডিস্টার্ব করে। করে সে কি করে, যত ভাইটাল এনজাইম আছে সব ভাইটাল এনজাইমকে সে ইনহিবিট করে, যার কারণে দেখা যায় কি আমাদের যে মেন্টাল রিটার্ডেশন, ফিট, টক্সিক এনকাফালাইটিস, হ্যাঁ, এইগুলা ডেভেলপ করে। তো এটা হচ্ছে কার্নিকটেরাস। আর এখান থেকে আমরা যে শর্ট নোটটা পড়লাম আরেকটা, সেটা হচ্ছে নিওনেটাল জন্ডিস। তোমরা যে কোনো জায়গা থেকে এই ইয়েগুলা কি বলে শর্ট নোট দুইটা খুব সুন্দরভাবে পড়বা। এখন বলো, আমরা কি লিপিড প্রোফাইল পড়ছিলাম? জি ম্যাম, পড়ছি ম্যাম। জি ম্যাম। প্রোটিনিউরিয়া পড়ছিলাম? ম্যাম প্রোটিনেরও পড়ছি। প্রোটিনিউরিয়া পড়ছিলাম? প্রোটিনেরও পড়া হয়েছে পড়ছিলাম ম্যাম। নাকি প্রোটিনিউরিয়া? ওকে। জি ম্যাম। হিট কোয়াগুলেশন টেস্টের শর্ট নোট তাহলে নিশ্চয়ই শিখছো, সবাই শিখছো না হিট কোয়াগুলেশন টেস্ট? হিট কোয়াগুলো তোমাদেরকে আমি বারবার বলতেছি, আমি গত 4-5টা পরীক্ষা ধরে প্রত্যেকটা পরীক্ষাতে হিট কোয়াগুলেশন টেস্ট আর বেনেডিক্ট টেস্ট এই দুইটার পরে শর্ট নোট আসে। সো তোমরা এটা শর্ট নোট খুব ভালোভাবে লেখাপড়া শিখা, মানে খাতায় কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে হয় শিখবা তোমরা। তাইলে আসো কার্ডিয়াক মার্কার। কার্ডিয়াক মার্কার এখন আমরা পড়বো হচ্ছে কার্ডিয়াক মার্কার। কার্ডিয়াক মার্কার গুলা কি জিনিস? দিস আর দ্য ইন্ট্রাসেলুলার এনজাইম। এর আগে আসো এনজাইমের কথাতে আমরা বলি, what is functional plasma enzyme and what is non-functional plasma enzyme? হ্যাঁ, Functional enzymes are those which are present in blood in high amount and have a specific function. For example, clotting factors. And non-functional very good. enzymes are those which are present in blood in low amount and which have no specific function, like ALT, aspartate, ALT. So mainly where they locate? There are the various type of intracellular enzymes. Some lies within the hepatocyte, some lie within the cardiac cell, huh? So cardiac marker are the intracellular enzyme. These are the non-functional enzyme. Cardiac marker are the intracellular enzyme or protein released into blood following cardiac muscle damage due to ischemia, that is myocardial infarction or other assault, যেটাকে আমরা বলি কি, তোমরা যেটাকে বলো হার্ট অ্যাটাক, হ্যাঁ। সো এই যে কার্ডিয়াক মার্কার গুলা, এগুলা হচ্ছে দুই ধরনের, সাম আর এনজাইম, সাম আর প্রোটিন, হ্যাঁ। দিস আর দ্য ইন্ট্রাসেলুলার এনজাইম or protein released into blood following cardiac muscle damage due to ischemia or other assault. Enzymes are the creatine kinase MB, not creatinine. খেয়াল করো, এটা ক্রিয়েটিনিন না, এটা হচ্ছে ক্রিয়েটিন। ক্রিয়েটিন কাইনেজ এমবি। ক্রিয়েটিন কাইনেজ হচ্ছে একটা আইসো এনজাইম। এটার কয়টা ইয়ে আছে, টাইপ আছে ক্রিয়েটিন কাইনেজের? তিনটা ম্যাম, তিনটা। সিকে এমবি, সিকে এমএম, সিকে বিবি। টিস্যু ডিস্ট্রিবিউশন তো জানো যে সিকে এমবিটা থাকে হচ্ছে মানে কার্ডিয়াক সেলের মধ্যে। তাহলে ক্রিয়েটিন কাইনেজ অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, যেটা আমি গতদিনও তোমাদেরকে জন্ডিস পড়ানোর সময় বলছিলাম যে এসটিটা লিভার স্পেসিফিক না, এটা অনেক জায়গায় থাকে। সো তোমরা দেখতে পাচ্ছ আরেকটা সাইড যে সে কার্ডিয়াক সেলের মধ্যেও থাকে। আরেকটা টাইপ হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজেনেস। তাইলে এই তিনটা এনজাইম থাকে, পরীক্ষার সময় ভাগ করে বলতে হবে এনজাইম এবং প্রোটিন। এনজাইমের মধ্যে হচ্ছে ক্রিয়েটিন কাইনেজ, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ এন্ড ল্যাকটেট ডিহাইড্রোজেনেস। আর প্রোটিনের মধ্যে হচ্ছে দুই ধরনের, মায়োগ্লোবিন আর হচ্ছে ট্রপোনিন। ট্রপোনিন আবার তিন ধরনের আছে, ট্রপোনিন আই, ট্রপোনিন টি এন্ড ট্রপোনিন সি। Troponin I, it is actinomycin is a TPase inhibitory element. It is totally cardiospecific. কথাটা খেয়াল করো, এটা সিটিএন মানে হচ্ছে কার্ডিয়াক ট্রপোনিন, হ্যাঁ। ইট ইজ টোটালি কার্ডিওস্পেসিফিক।
তাহলে ট্রপোনিন আইটা হচ্ছে troponin it is tropomyosin binding element, it is not cardiospecific, and troponin C is calcium binding element. এগুলা জিজ্ঞেস করবে ভাইবাতে, ক্যালসিয়াম বাইন্ডিং কোনটা তোমাকে বলতে হবে যে troponin C. So cardiac marker are two types, some are enzyme and some are protein. Enzymes are creatine kinase MB, aspartate aminotransferase ট্রান্সামাইনেজ হবে, আর হচ্ছে কি ডিহাইড্রোজেনেজ। আর প্রোটিনের মধ্যে হবে কি মায়োগ্লোবিন আর হচ্ছে ট্রপোনিন। ট্রপোনিনের মধ্যে আবার তিন ধরনের, ট্রপোনিন আই, টি, সি। তো এর মধ্যে আমাদের যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে ট্রপোনিন আই। ট্রপোনিন আই, মায়োগ্লোবিন এন্ড ট্রপোনিন আই। এখন পরীক্ষাতে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কি যে তোমাকে, আচ্ছা এর আগে আমরা এটা একটু পড়ে নিই যে ক্রিয়েটিন ফসফোকাইনেজ সম্বন্ধে এখানে কি বলছে। is the first enzyme to be released into the circulation within 6 hours after the infraction, মানে হার্ট অ্যাটাক হওয়ার 6 ঘন্টা পরে এটা কি হবে, সার্কুলেশনে রিলিজ হবে। therefore CPK estimation is highly useful for the early diagnosis of myocardial infarction. This enzyme reaches a peak value within 24 to 30 hours and return the normal level by the second or third day. এই জিনিসটা পরীক্ষাতে খুব জিজ্ঞেস করে যে কোনটা কখন ব্লাডে রিলিজ হবে, কখন পিকে যাবে, কখন নরমালে আসবে। এটা পরীক্ষাতে তোমাদেরকে লিখতে হবে, এটা খুব পরীক্ষাতে আসে। তারপরে আসে aspartate transaminase. Aspartate transaminase rises sharply after CPK and reaches a peak within 48 hours of the myocardial infarction. AST takes 4 to 5 days to return to normal level. কি হচ্ছে, এটা সিপিকে এর পরে ইয়ে করবে, পিকে যাবে হচ্ছে 48 ঘন্টার পরে, আর রিটার্ন হবে নরমালি 4 থেকে 5 দিন পরে। তারপরে যেটা সেটা হচ্ছে কি ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ। ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ জেনারেলি রাইজেস ফ্রম দ্য সেকেন্ড ডে আফটার ইনফেকশন, মানে 2 দিন পরে। দেখতে পাচ্ছ এটা অনেক পরে আসে ব্লাডে, 2 দিন পরে। attain a peak by the 3rd or 4th day and take about 10 to 15 days to reach normal level. Thus LDH is the last enzyme to rise and also the last enzyme to return to the normal level. এটা ভাইবাতে জিজ্ঞেস করবে কোন এনজাইম সবচেয়ে শেষে আসে এবং সবচেয়ে পরে যায়, ঠিক আছে। তারপরে আসে কার্ডিয়াক ট্রপোনিন। কার্ডিয়াক ট্রপোনিন although not enzyme, it's the protein. Cardiac troponin are highly useful for the early diagnosis of MI. Among the troponin I and troponin T are important. Cardiac troponin is released into the circulation within 4 hours. এই যে দেখো within 4 hours after the onset of MI, reaches a peak value by 12 to 24 hours and remain elevated for about a week. তোমরা যখন দেখবা প্র্যাকটিস করবা তখন তোমরা দেখবা যে ইনভেরিয়েবলি পেশেন্টকে ট্রপোনিন আই এবং সিকেএমবি করতে দেওয়া হয়। যদিও অনেক মার্কার আছে তার মধ্যে এই কার্ডিয়াক ট্রপোনিন যেটা ট্রপোনিন আই এবং সিকেএমবিটার ইউজটা খুব বেশি হয়। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে ট্রপোনিন আই কি হবে, 4 থেকে 6 ঘন্টার মধ্যে সে সার্কুলেশনে রিলিজ হবে, পিক সিক্রেশন হবে তার 12 to 24 আওয়ার্সে, এবং এই ভ্যালুটা এলিভেটেড থাকবে অ্যাবাউট এ উইক, এক সপ্তাহ পর্যন্ত এটা বেশি থাকবে। And last step is the myoglobin. The protein myoglobin is also an early marker for the diagnosis of MI. However, it is not specific. It is not specific to cardiac disease. যার জন্য দেখা যায় এটা খুব আর্লি রাইজ করার পরেও আমরা মায়োগ্লোবিন ইউজুয়ালি প্র্যাকটিস করি না, জাস্ট থিওরিটিক্যাল পড়াশোনা যে মায়োগ্লোবিন ইজ এ কার্ডিয়াক মার্কার, বাট ইট ইজ নট স্পেসিফিক টু কার্ডিয়াক ডিজিজ। হাই সেরাম কনসেন্ট্রেশন অফ ব্রেন natriuretic peptide is a marker for congestive cardiac failure. এখানে আরেকটা মার্কারের কথা বলা হচ্ছে, ইদানিং কালে এটা নিয়ে অনেক রিসার্চ চলতেছে, অনেক রিসার্চ পেপার বের হচ্ছে, সেটার নাম হচ্ছে বিএনপি। বিএনপি মানে হচ্ছে ব্রেন natriuretic peptide is also a marker for congestive cardiac failure. তাইলে আমরা কার্ডিয়াক মার্কার গুলা সম্বন্ধে একটু পড়লাম। তারপরে দেখো এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে যে কোনটা কখন রাইজ করে এবং কোনটা কখন ফল করে। এই যে আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরো এটা সিপিকে, সিপিকেটা দেখা যাচ্ছে 4 থেকে 6 ঘন্টার মধ্যে সে রাইজ করা শুরু করছে, 24 আওয়ার এসে পিকে আছে, এবং আফটার
2 to 3 ডে এটা নর্মালে চলে আসতেছে। সে সেম এএসটি দেখো 8 ঘন্টার দিকে সে রাইজ করা শুরু করলো, পিকে গেল হচ্ছে সে 1.5 থেকে 2 দিনের মধ্যে, তারপরে সে আস্তে আস্তে 5 থেকে 6 দিন পরে সে নর্মাল হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তোমাদেরকে লিখতে হবে এটা যে মায়োগ্লোবিন ইনিশিয়াল রাইজ হয় 2 to 4 আওয়ারে, পিকে যাবে 8 থেকে 12 ঘন্টা এবং নর্মাল হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে। কার্ডিয়াক ট্রপোনিন যেটা, হ্যাঁ, ট্রপোনিন আই, সেটা কি হবে 4 থেকে 6 ঘন্টাতে রাইজ করবে, পিকে থাকবে 12 থেকে 24 ঘন্টায়, রিটার্ন হবে 5 থেকে 10 দিন পরে। সিকেএমবি এই যে দেখতে পাচ্ছ এটা অনেক সময় ধরে থাকে, 4 ঘন্টার মধ্যে অ্যাপিয়ার করে আর 10 দিন পর্যন্ত থাকে। এই জন্য সিকেএমবি এবং ট্রপোনিন আই এর মধ্যে আবার ট্রপোনিন আই এর প্র্যাকটিসটা বেশি। সিকেএমবি দেখতে পাচ্ছ যে এটা 4 থেকে 6 ঘন্টার মধ্যে রাইজ করবে ব্লাডে এবং পিকে যাবে 24 আওয়ার এবং রিটার্ন হবে 2 থেকে 3 দিনের মধ্যে। এএসটি রাইজ করবে হচ্ছে 6 থেকে 8 ঘন্টার মধ্যে, পিকে যাবে 24 to 48 আওয়ারের মধ্যে এবং নর্মাল হয়ে যাবে 4th ডে এর মধ্যে। ঠিক আছে। এলডিএইচ ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, এটা দেখতে পাচ্ছ একটু খুব দেরিতে রাইজ করে অন্যান্য গুলার তুলনায়, সেটা হচ্ছে 8 থেকে 12 ঘন্টা। এরপরে পিকে উঠবে হচ্ছে 2 থেকে 3 দিন, মানে 48 থেকে 72 ঘন্টা, আর নর্মাল হবে 7 দিন পরে। এটা ভাইবাতে ধরবে যে কোন মার্কারটা মানে সবচেয়ে বেশি মানে আমাদের দেরিতে আসে বা খুব বেশি থাকে, সেটা হচ্ছে কি এলডিএইচ। আর লাস্টের এটা লাগবে না, ট্রপোনিন টিটার দরকার নাই। আমরা পড়বো মায়োগ্লোবিন, ট্রপোনিন আই, সিকেএমবি, এসটি আর হচ্ছে এলডিএইচ। এই প্রশ্নটা আমি তোমাদের প্রশ্ন তোমাদের কাছে ওই যে একটা কোয়েশ্চেন ব্যাংক আছে না তোমাদের, ক্যাপসুল নাম না নাকি এটার? একটা সেন্ট্রাল মেডিকেল কলেজের কোয়েশ্চেন ইয়েস ম্যাম। প্রফের কোয়েশ্চেন আছে তোমাদের কাছে? ম্যাম সবগুলা কালেক্ট করতে পারি নাই, শুধু ম্যাম ওই যে প্রথম দিকের গুলাই কালেক্ট করা হয়েছে, আমরা তো কুমিল্লা থেকে চলে আসার পর আর কালেক্ট করা হয় না। তো এই প্রশ্নটা আসে পরীক্ষাতে। তোমরা আমার কাছে অবশ্য রিসেন্ট বইটা নাই, হয়তো 1-2 বছর আগের একটা বই আছে, সেটা থেকে আমি ছবি তুলে তোমাদের কারো কাছে পাঠিয়ে দিব, তোমরা তোমাদের গ্রুপে এটা শেয়ার করে নিবা। ঠিক আছে। তাইলে জি আজকে ম্যাম। এইটুকু পর্যন্ত থাক। তোমরা এই যে এই প্রশ্নটা আমি বারবার বলতেছি, এটা কিন্তু রিটেনেও খুব ধরে, ভাইভাতেও মানে রিটেনেও খুব আসে, ভাইভাতেও অনেক ধরে। তো সেই হিসাব করে তোমরা কিন্তু জিনিসটা খুব ভালোভাবে সেটা পড়বা, যেন কোনো ফাঁক ফোকর না থাকে। একদিনে তো এটা ডেভেলপ করবে না, একদিনে এটা পসিবল না। দেখা যাবে যে ওই 24 আওয়ার হয়ে গেছে 48 আওয়ার, কোনটি মনে থাকবে না। সো বারবার প্র্যাকটিস না করলে এটা হাত মানে আসবে না, আয়ত্তে আসবে না। সো পড়ো, ভালো করে পড়ো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অন্য একটা টপিক নিয়ে